এই বালি পাচারের দুর্নীতির সঙ্গে যুক্ত আছে মাথা থেকে পা পর্যন্ত। ডিএম থেকে শুরু করে লোকাল থানা থেকে বিডিও থেকে তারা তো সব জানে, জানার পরে কেন ব্যবস্থা নেয়? এই টাকার বকরার ভাগ সব জায়গায় গিয়ে পৌঁছয় এবং এইগুলো সব ডাইরেক্ট হচ্ছে কালীঘাটের এজেন্ট। এরা টাকা তুলে কালীঘাটে পৌঁছে দেয়। নমস্কার, আপনারা দেখছেন পলিটিক্যাল ডেইলি, আপনাদের সাথে আমি অনন্যা। বালি চুরি থেকেই কিন্তু অভিযোগ উঠেছে, বালি চুরি দুর্নীতির ক্ষেত্রে অভিযোগ উঠেছে, আবারও দুর্নীতির ক্ষেত্রে রাজ্যে নাম জড়ালো। এই দুর্নীতি কিন্তু রাজ্যে নতুন নয়, এর আগেও আমরা দেখেছি যে শিক্ষার ক্ষেত্রে দুর্নীতি হয়েছে, কয়লা চুরির ক্ষেত্রে দুর্নীতি হয়েছে, আর এবার বালি পাচারের অভিযোগ উঠলো, এই রাজ্যের নাম জড়ালো সেই অভিযোগের ক্ষেত্রে। আজ এই বিষয়টা নিয়ে কথা বলবো, আমাদের সাথে রয়েছেন আইনজীবী নীলাভ ব্যানার্জি। প্রথমেই আমার প্রশ্ন হলো যে এই যে বালি চুরির বালি নিয়ে একটা দুর্নীতির অভিযোগ উঠেছে, তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে সৌরভ রায়, যিনি বালি কারবারির সাথে যুক্ত, তার নাম উঠেছে এবং সেক্ষেত্রে ৬৪ লক্ষ টাকার দুর্নীতির অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। কি বলবেন? দেখুন, শুধু সৌরভ রায় কেন, বালি পাচারটা একটা কার্যত একটা শৃঙ্খলাবদ্ধ দুর্নীতি। কিরকম দুর্নীতি? এই বালি পাচারের দুর্নীতির সঙ্গে যুক্ত আছে মাথা থেকে পা পর্যন্ত। যেই এলাকা থেকে অবৈধ খাদানগুলোর থেকে বালি তুলছে দিনের পর দিন, সেখানকার পুলিশ প্রশাসন সব জানে। সেখানকার পুলিশের লোকেরা, যারা এসপি রয়েছেন, প্রশাসনের লোকেরা, ডিএম থেকে শুরু করে লোকাল থানা থেকে বিডিও থেকে তারা তো সব জানে। জানার পরে কেন ব্যবস্থা নেয়? কেন সেখানকার যারা শাসক দলের রাজনৈতিক নেতারা রয়েছে তারা কোনো কথা বলেনি? কারণ এই টাকার বকরার ভাগ সব জায়গায় গিয়ে পৌঁছয় এবং এইগুলো সব ডাইরেক্ট হচ্ছে কালীঘাটের এজেন্ট। এরা টাকা তুলে কালীঘাটে পৌঁছে দেয়। এর পেছনে কি কোনো বড় মুখ আছে, প্রভাবশালীদের কোনো? একদম প্রভাবশালীরা রয়েছে। পশ্চিমবঙ্গের সব দুর্নীতিরই মূল মাথা কিন্তু কালীঘাট। এই বালি পাচারেরও মূল মাথা কালীঘাট, যেমন গরু পাচারের মূল মাথা কালীঘাট, যেমন চাকরি দুর্নীতির মূল মাথা কালীঘাট, যেমন পাথর পাচারের মূল মাথা কালীঘাট, কয়লার মূল মাথা কালীঘাট। সব জায়গারই সাথে সাথে বালি পাচারেরও কিন্তু মূল মাথারা কালীঘাটে বসে রয়েছে। আমরা এক্ষেত্রে দেখলাম যে জীবন কৃষ্ণ সাহার নাম উঠেছে, 234 কোটি টাকার অভিযোগ উঠেছে। যে এত টাকা, লাখ লাখ কোটি কোটি টাকা, এত টাকার উৎস কোথায়? জীবন কৃষ্ণ সাহাকে বলা হচ্ছে থার্ড লেয়ার এজেন্ট। তাহলে থার্ড লেয়ার এজেন্ট অর্থাৎ তৃতীয় শ্রেণীর একটা দালাল, সেই তৃতীয় শ্রেণীর দালাল জীবন কৃষ্ণ সাহা, যিনি একটা বিধায়ক আবার। তো এই জীবন কৃষ্ণ সাহা যে 234 কোটি টাকার দুর্নীতি করে, তাহলে ভাবুন যারা প্রথম সারির লোক তারা কত কোটি টাকার দুর্নীতি করেছে। তাহলে এই যে দুর্নীতি শিক্ষার ব্যবস্থাটাকে এবং চাকরিগুলোকে কার্যত বেচা কেনার জায়গায় পরিণত করেছে। তৃণমূল দলটা একটা হাটের মতো, একটা দোকানের মতো। হাটে গেলে যেমন আপনি টাকা দিলে বা দোকানে গেলে টাকা দিলে যে কোনো কিছু কিনে আনতে পারবেন, ঠিক তেমন তৃণমূলের পার্টি অফিসে গিয়ে টাকা দিলে আপনি যা খুশি চাকরি কিনে আনতে পারবেন। এখানে সাদা খাতা জমা দিয়ে চাকরি পাওয়া যায়, এটা পশ্চিমবঙ্গের তৃণমূল দল দেখিয়ে দিয়েছে। এবং এই দুর্নীতিগ্রস্ত নেতারা এরা একদম মাথা থেকে পা অব্দি ছড়িয়ে আছে। শুধু জীবন কৃষ্ণকে ধরলে হবে না, জীবন কৃষ্ণর যারা গুরুরা বসে রয়েছে কালীঘাটে, ক্যামাক স্ট্রিটে, তাদেরকেও ঘাট ধরে জেলে ঢোকানোর দরকার। যাদের জন্য বাংলার শিক্ষা ব্যবস্থাটা ভেঙে পড়েছে, বাংলার শিক্ষিত সমাজের মেরুদণ্ড ভেঙে গেছে, শিক্ষিত ছেলেরা রাস্তায় বসে কাঁদছে, যোগ্যরা চাকরি হারিয়েছে এই চোর জোচ্চোর লম্পটগুলোর জন্য। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। এই চোরগুলোকে ঘাট ধরে ধরে জেলে ঢোকাতে হবে, নয়তো আগামী দিনে জনগণের আদালতে দাঁড় করিয়ে এই চোর জোচ্চোরগুলোর মানুষ ব্যবস্থা নেবে। এসএসসির ক্ষেত্রে আমরা দেখলাম যে 26,000 চাকরি বাতিল হলো এবং যোগ্যরা রাস্তায় নেমেছেন এবং তারা এই যে 7ই সেপ্টেম্বর পরীক্ষা হলো এবং একাংশ দাবি করছেন, চাকরি যারা দিচ্ছেন তাদের একাংশ দাবি করছেন যে তাদের বিশ্বাস নেই, আবার যে দুর্নীতি হবে না এরকম কোনো গ্যারান্টি তারা দিতে পারছে না। কি মনে হয়, মানে আবারও কি দুর্নীতি হতে পারে? বিড়ালকে দিয়ে মাছ পাহারা দিতে গেলে যেমন বিড়াল মাছটাকে পালিয়ে যাবে, ঠিক সেরকমই তৃণমূল সরকারের আমলে কোনো স্বচ্ছ নিয়োগ বা স্বচ্ছভাবে চাকরির পরীক্ষা হওয়া সম্ভব নয়। এবং যে চাকরি প্রার্থীরা যারা কালকে পরীক্ষা দিয়েছেন তারা যে আশঙ্কা করছেন যে তাদের চাকরিগুলো আবার বিক্রি হয়ে যেতে পারে, তাদের সে আশঙ্কা সত্যি হবেও বলে আমি মনে করি। কারণ এই সরকার যতই নবান্নের 14 তলায় বসে রয়েছে, যতই নবান্নে বসে শাসনভার করছে, এদের আমলে কোনো স্বচ্ছ নিয়োগ হবে না। সব টাকা তোলার প্ল্যান, সব কটা চোর। সমস্ত চোরেরা তৃণমূল না করতে পারে, কিন্তু সব তৃণমূলই চোর, এটা যে প্রমাণিত হয়ে গেছে। এবং এই চোর লম্পট জোচ্চোরগুলোকে আগামী দিনে 2026-এর বিধানসভা ভোটে মানুষের উচিত ঘাট ধাক্কা দিয়ে তাড়ানো। এদেরকে নিয়ে গিয়ে বঙ্গোপসাগরে ছুঁড়ে ফেলতে হবে তৃণমূল দলকে। তাহলে দেখবেন পশ্চিমবঙ্গে স্বচ্ছ নিয়োগ হবে, পশ্চিমবঙ্গে
মানুষ আবার স্বচ্ছভাবে চাকরি পাবে, পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা ফিরে আসবে, পশ্চিমবঙ্গের মহিলাদের সুরক্ষা ফিরে আসবে, সব ফিরে আসবে। শুধু তার আগে তৃণমূলকে তাড়াতে হবে। চন্দ্রনাথ সিনহা তিনি কিন্তু আত্মসমর্পণ করেছেন শিক্ষক দুর্নীতির মামলায় যার নাম জড়িয়েছিল। এর আগে আমরা দেখলাম যে পরেশ অধিকারী এবং তার মেয়ে অঙ্কিতা অধিকারী তারাও কিন্তু আত্মসমর্পণ করেছেন, কি বলবে? আত্মসমর্পণ বারে বারে ইডি নোটিশ পাঠাচ্ছে, সেখানে আত্মসমর্পণ করে একটা বেল নিয়ে এসছে, সেটা আলাদা ব্যাপার। কিন্তু একটা জিনিস তো বলতেই হবে, এই চন্দ্রনাথ সিনহা বলুন, এই মন্ত্রীরা বলুন, এই এমএলএরা বলুন, প্রত্যেকেই কোথাও না কোথাও দুর্নীতির সঙ্গে যুক্ত। এবং চাকরির যে দুর্নীতি এবং এই চাকরি দুর্নীতি সঙ্গে এরা প্রত্যেকে এমন ওতপ্রোতভাবে যুক্ত। আজকে যখন এসএসসি নিজেই একটা টেন্টেড লিস্ট তালিকা মানে বের করেছে অবৈধ চাকরি প্রার্থীদের, যদি আমি মনে করি এটা কোনোটাই সঠিক লিস্ট না, কারণ অবৈধ চাকরি প্রার্থীর সংখ্যা প্রায় 15,000। সেখানে দাঁড়িয়ে মাত্র 1800 সামথিং কিছু লোকের নাম প্রকাশ করা হয়েছে। সেখানে নাম খতিয়ে দেখুন এই পরেশ অধিকারীর মেয়ের নাম আছে, আপনি নাম খতিয়ে দেখুন এখানে আপনি তৃণমূল নেতাদের বান্ধবীদের নাম পাবেন, তৃণমূল নেতাদের স্ত্রীদের নাম পাবেন, তৃণমূল নেতাদের বৌমাদের নাম পাবেন, ছেলের নাম পাবেন, মেয়ের নাম পাবেন, তৃণমূল নেতা নেত্রীদের নাম পাবেন, সবই তো এদের নাম। তার মানে একটা জিনিস আজকে এসএসসি স্বীকার করে নিল যে তৃণমূল চোর, এটা আজকে এসএসসি স্বীকার করে নিয়েছে। এবং এসএসসি কত বড় অপদার্থ, নিজেরাই আবার নাম প্রকাশ করে জানিয়ে দিচ্ছে যে এসএসসি কিভাবে নিজেরা ব্যর্থ হয়েছে স্বচ্ছ নিয়োগ করাতে, এবং কিভাবে এসএসসিটাকে একটা দুর্নীতির ঘুঘুর বাসায় পার্থ চ্যাটার্জি অ্যান্ড ফুল টিম তৈরি করেছে, সেটাকে এসএসসি স্বীকার করে নিচ্ছে। আমরা দেখলাম যখন যোগ্যরা পথে দাঁড়িয়ে কান্না করছে চাকরি পাওয়ার আশায়, চাকরি ফেরতের দাবিতে, ঠিক সেই সময় আমরা দেখতে পেলাম যে রাজ্য সরকার মামলা করছে আদালতে যাতে অযোগ্যরা চাকরি ফেরত পায়। এবং মমতা ব্যানার্জি বলছেন যে তাদের জন্য গ্রুপ সি নিয়োগ, মানে গ্রুপ সি তে তাদের নিয়োগ করা হবে, এরকম একটা বিষয়। মানে বারবার অযোগ্যদের কিসের জন্য প্রশ্রয় দেওয়া হচ্ছে? তৃণমূল সরকার কেন মানে তাদেরকে প্রশ্রয় দিচ্ছেন, তাদেরকে আড়াল করছেন, কেন আড়াল করছেন? দেখুন, প্রথমত এই যারা অযোগ্য তারা তো সব তৃণমূলের লোক, হয় তৃণমূলের লোক, নয় তৃণমূল নেতাদের টাকা দিয়ে চাকরি পেয়েছে, বা তৃণমূল নেতাদের বান্ধবী হয়ে চাকরি পেয়েছে। যে যেভাবে করা যায় সেভাবে এদের চাকরি পাওয়া। ঠিক সে জায়গায় দাঁড়িয়ে এদেরকে তো বাঁচাতে হবে। এদেরকে না বাঁচালে এই লোকগুলোকে তো তৃণমূল নেতাদের পাড়ায় পাড়ায় গাছে বাঁধবে। পাড়ার পাড়ার যে নেতাগুলো, ওই জীবন কৃষ্ণর মতো নেতা, কালীঘাটের কাকুর মতো নেতা, কুন্তলের মতো নেতা, শান্তনুর মতো নেতা, এই সমস্ত তথাকথিত এইসব নেতারা টাকা নিয়ে চাকরি দিয়েছে, তাদেরকে তো পাড়ার ল্যাম্প পোস্টের গাছে বাঁধবে এই লোকগুলো, বেঁধে তাদের থেকে টাকা ফেরত চাইবে সুদসহ। সেই জায়গা থেকে নিজের দলের নেতাদের কর্মীদের বাঁচাতে আজ মমতা ব্যানার্জি কথা বলছে। পাশাপাশি একটা কথা বলি, আজ উনি মাননীয় মুখ্যমন্ত্রী রাজ্যে, তাহলে মাননীয় মুখ্যমন্ত্রী যে নবান্নের 14 তলায় বসে নবান্ন থেকে সারা রাজ্যকে শাসন করে, কালকে যদি ওনাকে বলা হয় যে আপনাকে আর মুখ্যমন্ত্রী থাকতে হবে না, আপনি পাড়ার একটা পঞ্চায়েতের প্রধান হয়ে যান বা নবান্নের ঝাড়ুদার হয়ে যান, উনি কি মেনে নেবে? ঠিক সেরকমই যে মানুষটা এতদিন শিক্ষকতা করেছে, যে মানুষটি স্কুলে গিয়ে যার হাতে ছিল চক, যার হাতে ছিল ডাস্টার, টাকা দিয়ে বলা হবে ঘন্টা বাজাতে, তাকে বলবে যে স্কুলে ঝাড় দিতে, এটা হয় কোনোদিন? করা সম্ভব তার পক্ষে? যে তৃণমূল ভাষা আন্দোলন করেছে এবং বাঙালি আবেগকে শান দিয়েছে, সেই তৃণমূলই দেখতে পেলাম যে মালদার চাচল কলেজে সে রবি ঠাকুরের মানে ছবি কার্যত পুড়িয়েছে। মানে কিসের জন্য, কি অন্যায় করেছে রবি ঠাকুর? তার ছবি কেন পোড়ানো? রবি ঠাকুরের ছবি পুড়িয়ে তৃণমূল প্রমাণ করেছিল তৃণমূল হচ্ছে সব থেকে বড় বাঙালি বিরোধী দল, এবং তৃণমূলের নেতৃত্বে আজকে সব থেকে বেশি বাঙালিরা অসুরক্ষিত। 26,000 বাঙালির চাকরি যাচ্ছে, বাঙালিদের আজকে বাঙালি মেয়ে অভয়া আরজি করে কাজ করার সময় ধর্ষিত হয়ে খুন হচ্ছে, আজকে বাঙালিদের মানুষের নিরাপত্তা নেই, বাঙালি মায়েদের নিরাপত্তা নেই, বোনেদের নিরাপত্তা নেই, বাঙালি ছেলেদের পশ্চিমবঙ্গে চাকরি নেই, চাকরি করতে কর্ণাটক, তেলেঙ্গানা, মহারাষ্ট্র এইসব রাজ্যগুলো ছুটতে হচ্ছে। এবং শুধু এখানেই শেষ না, তৃণমূলের বাঙালিদের হাতে সুরক্ষিত নয়। তৃণমূলের বাঙালি নেতা এখান থেকে ঢিলছোড়া দূরত্ব, আপনি হয়তো জানবেন, গুমার একজন তৃণমূলের নেতা বিজন দাস সম্ভবত ওনার নাম ছিল, উপপ্রধান, উনি খুন হলো কার হাতে? তৃণমূলের হাতে। তৃণমূলের নেতা মালদার দুলাল সরকার খুন হলো কার হাতে? তৃণমূলের হাতে। ফলে মারছেও তৃণমূল, মরছেও তৃণমূল, যারা মরছে সব বাঙালি। তাহলে তৃণমূলের বাঙালি নেতারাও আজকে সুরক্ষিত না। মমতা ব্যানার্জির তো উচিত অবিলম্বে পদত্যাগ করা। উনি তো নিজের দলের নেতাদের, নিজের দলের কর্মীদেরই সুরক্ষা দিতে পারেন না। অথচ তিনি বলছেন যে নারীরা নাকি এই রাজ্যে সুরক্ষিত। দেখুন, নারীরা এই রাজ্যে সুরক্ষিত কিরকম আমাদের জানা নেই, কারণ নারীদের সুরক্ষার যে কথা বলা হচ্ছে সেই সুরক্ষার কথাটা কার্যত খাতায় কলমে কিরকম? আজকে খাতায় কলমে বললেই ওনারা বের করবেন আমাদের কাছে এই স্বরাষ্ট্র দপ্তরের এই রিপোর্ট আছে, ওই রিপোর্ট আছে, থানাগুলোর থেকে যাওয়া রিপোর্ট আছে, সব রিপোর্টগুলোই ভুয়ো রিপোর্ট।
এখানে পশ্চিমবঙ্গের নারীদের কোনো রকম সুরক্ষা নেই। গতকালও দেখুন না, তৃণমূলের নেতা দেবাংশু তিনি কি করলেন, তিনি একটা পার্টি করে, তথাকথিত পার্টি করে, ও আবার হচ্ছে আরেকজন টিএমসিপির একজন কর্মী তাকে গণধর্ষণ করে। এর আগে হাজরা ল কলেজে আমরা দেখেছি এই ঘটনা, সাউথ কলকাতা ল কলেজে দেখেছি, হাজরা ল কলেজ না, সেখানে আমরা ঘটনা দেখেছি। আমরা এই ঘটনা দেখেছি এর আগে হচ্ছে আপনার আরজি করে, সারা রাজ্য জুড়েই তো, হাঁসখালি থেকে শুরু করে একটা শিশুকন্যা থেকে শুরু করে আরজি করে ডাক্তার যিনি ছিলেন তিনি সুরক্ষিত না। আজকে ল কলেজের বোনটা সুরক্ষিত না। সুরক্ষিত কে? তৃণমূলের নেতাদের হাত থেকে কেউ সুরক্ষিত না। আপনি যেমনটা বললেন যে সুরক্ষিত নয়, সেক্ষেত্রে কিন্তু শুধুমাত্র নারীরা নয়, পুরুষরাও কিন্তু সুরক্ষিত নয়, এমনকি বিরোধীরাও কিন্তু সুরক্ষিত নয়। আমরা দেখেছি যে এর আগে যোগ্য চাকরিহারা সুমন বিশ্বাস যখন তিনি রাস্তায় নেমে প্রতিবাদ জানাতে গেলেন তখন তাকে আটক করা হলো। হ্যাঁ, সেটাই তো আমি তো বলছি, যারা এই সরকারের স্বৈরাচারিতার বিরুদ্ধে যে হিটলারি তন্ত্র কায়েম হচ্ছে তার বিরুদ্ধে যারা যারা প্রতিবাদ করবে তারা কেউ সুরক্ষিত না। আজকে সুমন বিশ্বাস, সে যারা চাকরি হারা 26,000 চাকরি প্রার্থী, তাদের আন্দোলনের একটা মুখ সুমন। সেই সুমন যখন আন্দোলন করছে তার গলাটা টিপে ধরতে হবে, সেই জন্য সুমনের গলা টিপে ধরার জন্য সুমনকে পুলিশ দিয়ে হ্যাকেল করানো হচ্ছে, সুমনকে মিথ্যে মামলায় জড়িয়ে দেওয়া হচ্ছে, গ্রেপ্তার করা হচ্ছে, ভুয়ো কল রেকর্ডিং ফাঁস করা হচ্ছে। এগুলো সবই পুরনো খেলা। পশ্চিমবঙ্গের পুলিশ কত বড় ব্যর্থ। সুমনের কোনো একটা কল রেকর্ডিং দাবি করছে, সুমন কিন্তু সেটা বলেনি বা প্রমাণ হয়নি সুমনের কল রেকর্ডিং, সুমন গ্রেপ্তার হয়েছে। কিন্তু অনুব্রত মণ্ডল যখন ফোন করে বোলপুরের আইসিকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং সে নিজেই স্বীকার করছে পরবর্তীকালে চিঠি দিয়ে, হ্যাঁ ওটা ওষুধ খেয়ে করেছে, এখন কোন ওষুধ জানি না, হয়তো বাংলার পাউচ অনুব্রতর ওষুধ, সেই ওষুধ খেয়ে যখন গালিগালাজ করেছে তখন অনুব্রত মণ্ডলকে এই পুলিশ ধরতে পারছে না, পুলিশের মা বোন তুলে গালাগালিজ করার পরে, কিন্তু সুমন বিশ্বাসকে ধরে নিচ্ছে। এটাই পশ্চিমবঙ্গ পুলিশের দ্বিচারিতা। আমার সর্বশেষ প্রশ্ন, এই যে ভাতা দেওয়ার কথা তিনি বলেছেন, পরিযায়ী শ্রমিকদের সমশ্রী ভাতা দেওয়ার কথা তিনি বলেছেন, কিভাবে দেখছেন বিষয়টা? দেখুন, ভাতা দিয়ে চলে না। প্রথমত 5,000 টাকা ভাতা দিয়ে কি হবে? যে লোকটা পশ্চিমবঙ্গের বাইরে গিয়ে কাজ করছে, কর্ণাটকে কাজ করছে, তেলেঙ্গানায় করতে পারে, মুম্বাইতে করতে পারে, বা যে কোনো রাজ্যে কাজ করছে, সে আজকে যে টাকা উপার্জন করছে সেই টাকা কি দিতে পারে পশ্চিমবঙ্গ সরকার? যদি দিতে পারে তো সে ফেরত আসবে। আর সর্বোপরি পশ্চিমবঙ্গে যদি চাকরির ব্যবস্থা হয় তাহলে পশ্চিমবঙ্গের ছেলেরা কেন অন্য রাজ্যে ঠেঙে গিয়ে কাজ করবে? ছেলেপেলেরা এখানেই কাজ করবে, দুপুরবেলা গরম ভাত খেয়ে বাড়ির থেকে যাবে, গিয়ে কাজ করে চলে আসবে, রাতে বাড়িতে ঘুমাবে। কি দরকার তাদের বাইরের রাজ্যে গিয়ে কাজ করার? সে জায়গাটা তো বলতে হবে। আজকে দিনের পর দিন পশ্চিমবঙ্গে 15 বছর কোনো চাকরি নেই, কর্মসংস্থান নেই, শিল্প নেই। সেই ব্যর্থতাকে বলছেন ভারী শিল্প নাকি হয়েছে রাজ্যে? কি ভারী শিল্প হয়েছে? ভারী শিল্প বলতে যদি এখন বোম শিল্পের কথা বলে তাহলে হ্যাঁ হয়েছে, যদি অবৈধ বন্দুক বানানোর কথা বলে হয়েছে, যদি সিন্ডিকেটের কথা বলে হ্যাঁ হয়েছে, আর আলুর চপ আর ঘুগনি ঝালমুড়ি শিল্প তো অবশ্যই হয়েছে। তবে এইগুলো কথা আছে না যে চ্যারিটি বিগিনস অ্যাট হোম, সবার আগে তৃণমূল নেতাদের উচিত পাড়ার মোড়ে মোড়ে একটা ঘুগনি আর আলুর চপের দোকান দেওয়া, তাহলে তো সাধারণ মানুষ উদ্বুদ্ধ হবে তৃণমূলের নেতাদের দেখে। ধন্যবাদ।